আপনারা সবাই জানেন যে সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের একটি রেল চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে চুক্তির মাধ্যমে ভারতের পণ্যবাহী ট্রেনগুলো বাংলাদেশের ওপর দিয়ে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করবে। এতে ভারত তো একরকমভাবে উপকৃত হবেই, কিন্তু আজকে আমরা যে মেন জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ এটাতে কীভাবে উপকৃত হবে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া সবতেই একটা খবর বিপুলভাবে ভাইরাল হচ্ছে, খুব করে সম্প্রচারিত হচ্ছে। সেটি হচ্ছে যে বাংলাদেশ নাকি এতে ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, বাংলাদেশ এই চুক্তি থেকে কোনো রকমভাবে লাভবান হবে না, যত লাভ সবটাই নাকি ভারত করবে এবং ভারতের পণ্যবাহী ট্রেন যে ভারতের রেল, সেই রেল নাকি ম্যাক্সিমাম লাভ্যাংশ নিয়ে যাবে, বাংলাদেশ এর থেকে কোনো রকমভাবে উপকৃত হতে পারবে না। এই যে একটা ভ্রান্ত ধারণা বাংলাদেশের মানুষদের মনে তৈরি হয়েছে এবং তারা এই নিয়ে যথেষ্ট সক্রিয় এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়াতে তারা একটা বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে যে ভারত নাকি তাদের দেশকে দখল করতে চলেছে এবং অখণ্ড ভারতের যে প্রথম পদক্ষেপ সেটা বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে। এটা একটা ভ্রান্ত ধারণা এবং এই ধারণা থেকে বাংলাদেশের একটা বিপুল পরিমাণ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও আমি যোগ করব যে শুধুমাত্র ক্ষতি না, বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের যে একটা ভ্রাতৃত্ব বোধ ছিল, একটা যে বন্ধুর সম্পর্ক ছিল, সেইটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে চলেছে এইসব সোশ্যাল মিডিয়া এইসব লোকেদের জন্য। এরা কোনো মতেই ভারতকে তাদের বন্ধু দেশ হিসেবে মেনে নিতে চাইছে না, মেনে নিতে পারছে না। ইভেন এদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেও তারা বিভিন্ন রকমভাবে কটাক্ষ করছে এবং তাকেও তারা দোষীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং বিভিন্নভাবে তাকে বিদ্রূপ করা হচ্ছে যে এই চুক্তিতে বাংলাদেশ কোনোভাবেই লাভবান হবে না। তো চলুন আমরা আজকে একটা একটা করে বিস্তারিত আলোচনা করি কিভাবে বাংলাদেশ এর থেকে বেনিফিটেড হবে, কিভাবে বাংলাদেশ এর থেকে লাভবান হবে। চলুন আসুন আমরা জেনে ফেলি রেল চুক্তির যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটটা কি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বহু পুরনো। প্রথম পয়েন্ট যদি আমরা আলোচনা করি যে বাংলাদেশ যবে থেকে স্বাধীন হয়েছে 1971 সালের পর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক যে চুক্তিগুলো হয়েছে সেগুলো কিন্তু বহুত পুরনো, আজকের দিনে না। 1971 সালের পর থেকেই বাংলাদেশ, তখন তো বাংলাদেশে সেরকমভাবে কোনো ইন্ডাস্ট্রি ছিল না, সেরকম ব্যবসায়িক পরিকাঠামো ছিল না। এখন তো বাংলাদেশ অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে, অনেক বেশি পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয় এবং বিভিন্ন কোম্পানি বিদেশ থেকে এসে বাংলাদেশে তাদের যেমন মেক ইন ইন্ডিয়া প্রসেস রয়েছে ভারতে, তেমনি বাংলাদেশেও বহুত পণ্য সামগ্রী বাংলাদেশেই তৈরি হয় এবং বাংলাদেশ থেকে সেগুলো বিশ্বের বিভিন্ন বাজারে রপ্তানি করা হয়। তো এইগুলো কিন্তু আগে ছিল না। আগে বাংলাদেশ পুরোপুরিভাবে ভারতের ওপরে এবং ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র সেগুলোর উপরে ডিপেন্ডেন্ট ছিল, এখনও রয়েছে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু বহুত পুরনো সম্পর্ক আর কি। তো সেই পূর্ণ সম্পর্কের জেরেই কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে এই চুক্তি করা হয়েছে যে এরকম একটা চুক্তি হয়ে গেলে ভারত তো যেভাবে লাভবান হবে, বাংলাদেশও কিন্তু সেভাবে লাভবান হবে। আর এই চুক্তি করতে খুব একটা বেগ পেতে হবে না, কারণ এই যে সম্পর্ক একটা, সেই সম্পর্ক বহু পুরনো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বাংলাদেশের সাথে রয়েছে। এই জন্য এই চুক্তি করতে আমাদের খুব একটা বেগ পেতে হবে না, আর খুব সহজেই এই যে ডেভেলপমেন্টটা এটা খুব ভালোভাবে করা যাবে। 2 নম্বর পয়েন্ট যদি বলি যে সম্প্রতি রেল চুক্তি দুই দেশের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে। দেখুন, বাংলাদেশ ভারত থেকে ভারতে যখন কোনো পণ্য যায় বা বাংলাদেশ থেকে ভারতে যখন পণ্য আসে, তখন কিন্তু একটা একটা বিদেশি যে বাণিজ্যিক নীতি, সেই নীতি অনুযায়ী হয়। এখন কিন্তু এই চুক্তির মাধ্যমে, ভারতীয় যে রেলের চুক্তিটা হবে সেই চুক্তির মাধ্যমে ভারত কিন্তু ভারতের পণ্য বাংলাদেশে আমরা পাঠাতে পারবো এবং বাংলাদেশ থেকে যেসব পণ্য ভারতে রপ্তানি হয় সেগুলো আমরা আনাতে পারবো। এতে কি হবে, দুই দেশের মধ্যে যে শুল্ক ব্যবস্থাটা, যে ট্যাক্সেস, সেই ট্যাক্সেসটা কিন্তু অনেকটা কমে যাবে এবং তাতে কি হবে, ভারতের রপ্তানিকৃত যে পণ্যগুলো হবে সেই পণ্যগুলোর দাম কিন্তু বাংলাদেশে অনেকাংশে কমে যাবে এবং সেই কমে যাওয়া দামের জন্য বাংলাদেশের মানুষেরাই কিন্তু উপকৃত হবে। তারা এখন যে দামে জিনিসপত্র কিনছে, ভারতীয় জিনিসপত্র কিনছে, তারা কিন্তু এর থেকে অনেক কম দামে ভারতীয় জিনিসপত্রগুলো কিনতে পারবে। এছাড়াও এই যোগাযোগ ব্যবস্থাটা যদি পুরোপুরি কার্যকৃত হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্টটাও কিন্তু অনেক তাড়াতাড়ি তৈরি হবে ভারতের থ্রু আর কি। ভারত এই ডেভেলপমেন্টটা অনেক বেশিভাবে বাংলাদেশকে হেল্প করতে পারবে। ধরুন, বাংলাদেশে এখন এমার্জেন্সি সিমেন্ট যাবে, কোনো রকম স্টিলের সামগ্রী যাবে, বা
রিয়েল এস্টেট তৈরির কোনো রকম সামগ্রী ভারত থেকে পাঠাতে হবে এমার্জেন্সি, তো উইদিন এ মোমেন্ট ভারত কিন্তু যখন তখন বাংলাদেশকে এসব সামগ্রী দিতে পারবে। এতে কার সুবিধা? এতে বাংলাদেশের কোনো কাজ আটকে থাকবে না, ডেভেলপমেন্ট আটকে থাকবে না। এতে ডেভেলপমেন্টের যে গতিটা, সেই গতিটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আমরা যদি 3 নম্বর চুক্তিতে আসি, এই চুক্তির আওতায় বিভিন্ন রেলপথ পুনরায় চালু করা হয়েছে এবং নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেখুন, বাংলাদেশের রেল পরিবহন এটা কিন্তু ভারত থেকে অনেক পিছিয়ে। বাংলাদেশে এখনও রেলের ইলেকট্রিফাই হয়নি। ভারতের তো বেশিরভাগ জায়গাতেই ভারত কিন্তু বেশিরভাগটা ইলেকট্রিক ট্রেনে চলে, ইঞ্জিনগুলো ইলেকট্রিক ইঞ্জিন। বাংলাদেশে কিন্তু এখনও সেই ডিজেল ইঞ্জিন রয়ে গিয়েছে। তো এই চুক্তির আওতায় বাংলাদেশের বেশ কিছু পুরাতন যে রুট, সেই রুটগুলো চালু করা হয়েছে এবং নতুন কিছু রুট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে কীভাবে ভারত যদি বাংলাদেশে নতুন রুট তৈরি করে বা ভারতের বাণিজ্যিক সুবিধার জন্য, ভারতের যে রেলের মাধ্যমে যে ভারত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে ভারতের, তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশে নতুন রাস্তা তৈরি করতে হয়, নতুন রেলপথ নির্মাণ করতে হয়, তাতে কিন্তু বাংলাদেশের একটা পয়সা খরচ হবে না। ভারত কিন্তু নিজের ইন্টারেস্টে, নিজের সুবিধার জন্য, বাংলাদেশের ডেভেলপমেন্টের খাতিরে বা ভারত কিন্তু রেলের যে রেলপথ সেটা কিন্তু নির্মাণ করবে। এতে আলটিমেট কাদের লাভ? আমরা যদি খুব ভালোভাবে বিবেচনা করে দেখি, তাহলে দেখব আমরা আলটিমেট কিন্তু মানে বাংলাদেশের অ্যাসেট তৈরি হবে এটা। আর রেলপথ তো এই না যে আমি আজকে তৈরি করলাম, কালকে ভেঙে দিয়ে চলে আসবো। বাংলাদেশের সাথে এমনিতেই আমাদের সম্পর্ক এতই ভালো যে বাংলাদেশের জন্য আমরা অনেক কিছুই করতে চাই। তো এই রেলপথ যদি একবার তৈরি হয়ে যায়, এটা কিন্তু মানে অনন্তকাল ধরে বাংলাদেশের অ্যাসেট হিসাবে থেকে যাবে। ভারতের সঙ্গে যদি এই চুক্তি ভবিষ্যতে কোনোদিন নাও থাকে, তাও কিন্তু এই রেলপথগুলো থেকে যাবে, যে রেলপথগুলো বাংলাদেশ নিজেদের কাজে, নিজেদের প্রযুক্তিতে, নিজেদের উন্নতির জন্য ব্যবহার করতে পারবে। তো সুতরাং এই উদ্যোগে বাংলাদেশ এবং ভারতের দুজনারই সম্পূর্ণ সমান সমান লাভ রয়েছে। আমরা যদি প্রত্যক্ষ লাভ নাও দেখি, পরোক্ষভাবে বাংলাদেশ কিন্তু অনেক বেশি উপকৃত হবে। এবার যদি আমরা আসি বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে উপকৃত হবে, তো তার আমি এখানে 3খানা পয়েন্ট ডিসকাস করতে চাই। তার প্রথম হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন মানে এই যে রেলের যে উন্নয়নটা হবে বাংলাদেশে, নতুন নতুন যে রেলপথ তৈরি হবে এবং রেলপথ যে রিপেয়ারের কাজগুলো শুরু হবে, সেই ক্ষেত্রে যেসব শ্রমিক বা যেসব ইঞ্জিনিয়ার আমরা হায়ার করব, সেটা নিশ্চয়ই ভারত থেকে নিয়ে যাব না। সেই দেশের মানুষদেরকে দিয়েই আমরা সেই সব কাজগুলো করাবো। তাতে কোন দেশের জীবিকা বাড়বে, কোন দেশের লোক বেশি কাজে এঙ্গেজড হবে, সেই দেশের লোকগুলো এতে উপকারিত হবে এবং তারা যে রেভিনিউ ইনকাম করবে এবং সেই যে তাদের যে তারা সরকারিভাবে হোক বা কোনো প্রাইভেট ইন্ডিয়ান কোনো প্রাইভেট কোম্পানি দ্বারাই হোক, তারা যে মাইনাটা পাবে, যে স্যালারিটা পাবে, সেটা অ্যাকচুয়ালি বাইরের দেশ রেভিনিউ ঢুকছে তাদের দেশের মধ্যে। তো এই ক্ষেত্রে একটা বিপুল পরিমাণ মানে সামাজিক লোক তারা কিন্তু একটা জবের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং তাদের যে সামাজিক যে অর্থব্যবস্থা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো এই একটা কিন্তু উপকারিতা বাংলাদেশের লোক পাবে। বিনিময়ের সুযোগ, উন্নত রেল যোগাযোগের কারণে দেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা সহজ হবে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন। এই পয়েন্টটা কিন্তু খুব স্ট্রং পয়েন্ট এবং খুব ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করুন যে এখন বাংলাদেশে যেসব বিদেশি বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু ইনভেস্ট করতে অত বেশি সক্রিয় আগ্রহী না। কারণ হচ্ছে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে ভারতে ডিরেক্ট যাওয়ার কোনো রাস্তা নেই থ্রু প্লেন ছাড়া। তো প্লেনের মাধ্যমে আপনারা জানেন যে কার্গো প্লেনের মাধ্যমে বা শিপের মাধ্যমে যদি আমরা বাইরের কোনো বিনিয়োগকারী সংস্থা যদি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, তাহলে তাদের তো এক প্রকার আমদানি রপ্তানির জন্যই তারা তো বিদেশে ইনভেস্ট করবে, বাংলাদেশে ইনভেস্ট করবে, যেখানে তাদের বিভিন্ন পণ্যদ্রব্য তারা বাংলাদেশে নিয়ে যাবে এবং বাংলাদেশ থেকে বাইরে নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে যদি একটা রেল মাধ্যম হয়ে যায়, আর পণ্য আদান প্রদানের জন্য রেল মাধ্যম হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মাধ্যম, যে মাধ্যমে খরচও কম পড়ে এবং অনেক বেশি পরিমাণে
পণ্য খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তরিত করা যায়। তো এই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু খুব বেশি আকৃষ্ট হবে, কারণ বিদেশি অনেক বিনিয়োগকারী যারা ভারতে ইনভেস্ট করে রেখেছে, ভারতে বিনিয়োগ করে রেখেছে, তারা কিন্তু চাইবে তাদের ব্যবসাটাকে বড় করার জন্য, এবং ব্যবসা বড় করার জন্য তারা যদি একটা নতুন দেশ পায় তো সেই ক্ষেত্রে তারা অনেক বেশি আগ্রহী হবে, যে দেশ থেকে তারা মুনাফা কামাতে পারবে এবং তাতে সেই দেশের মানুষদের জন্য জীবিকার একটা ব্যবস্থা করতে পারবে। বিদেশি বিনিয়োগকারীদের নজর কিন্তু বাংলাদেশের উপর এবার পড়তে চলেছে। বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু আরও বেশি করে আগ্রহী হবে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট, এটা বাংলাদেশের মানুষদেরকে কিন্তু বোঝা উচিত। 3 নম্বর, ট্রান্সপোর্ট খরচা কমানো। আমি আগের পয়েন্টটাতে ডিসকাস করলাম যে রেল মাধ্যম হচ্ছে এমন একটা মাধ্যম যে মাধ্যমে সবথেকে কম খরচে, সবথেকে তাড়াতাড়ি, দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য হস্তান্তরিত করা যায়, নিয়ে যাওয়া যায় আর কি। এটা আপনি যদি প্লেনের মাধ্যমে নিয়ে যান অনেক বেশি খরচ, এবং জাহাজের মাধ্যমে নিয়ে গেলে আপনাকে সেই রেল মাধ্যম কিন্তু ব্যবহার করতেই হবে, কারণ আপনি চট্টগ্রাম বা বাংলাদেশের যে সমুদ্র যে বন্দরগুলো রয়েছে সেখানে আপনার পণ্যবাহী জাহাজ এসে পৌঁছাবে, এবং সেখান থেকে কিন্তু আপনাকে আবার সেই আপনার গন্তব্যস্থল যেখানে, সেইখানে ফ্যাক্টরি যেখানে, সেখানে মাল পৌঁছাতে হবে। কিন্তু এক্ষেত্রে আবার আপনাকে সেই রেল মাধ্যমে ব্যবস্থা করতে হবে, তাহলে খরচা 2 রকমভাবে হলো, একটা জাহাজ মাধ্যমে খরচা হলো আর একটা রেল মাধ্যমে খরচা হলো। এবার এই ক্ষেত্রে যদি ভারতের থেকে কোনো রকমভাবে বাংলাদেশ যদি রেলের একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়, তাহলে কিন্তু ভারত থেকে হিউজ পরিমাণ পণ্য কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে উইদিন এ মোমেন্ট। এটা খুব একটা ভালো পয়েন্ট, এটা বাংলাদেশিদের বোঝা উচিত। বাংলাদেশিরা কিন্তু এই থেকে অনেক বেশি পরিমাণ তাদের অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্ট্রং করতে পারবে, তারা কিন্তু বিশ্বের একটা জায়গাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে এই রেল চুক্তির মাধ্যমে। এবার আমরা আলোচনা করব এই রেল চুক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষরা সামাজিকভাবে কিভাবে উপকৃত হবে। প্রথম পয়েন্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পর্যটন শিল্পে উন্নতি। পর্যটন শিল্পে কিন্তু বাংলাদেশের যথেষ্ট একটা পজিটিভ দিক রয়েছে, নিজেদের ইকোনমিকে অনেক বেশি স্ট্রং করার। বাংলাদেশের পর্যটন এমনিতেই অনেক কম। আমরা জানি যে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে সুন্দরবন রয়েছে সেটা কিন্তু মেন সুন্দরবনের 1/3, 4 ভাগের 3 ভাগ রয়েছে পশ্চিমবঙ্গে এবং 3 ভাগই রয়েছে কিন্তু বাংলাদেশে। এবং বাংলাদেশের যে সুন্দরবন এরিয়া রয়েছে সেটা কিন্তু ভারতের সুন্দরবন এরিয়ার থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি বৃহৎ। তো সুন্দরবন দেখার জন্য প্রচুর ভারতের ট্যুরিস্ট রয়েছে, তারা কিন্তু বাংলাদেশে যায়। এবং শুধু ভারত নয়, ভারত তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু বাংলাদেশের সুন্দরবনে যেতে চায়, সুন্দরবনের আনন্দ, সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো এই যে রেল যোগাযোগ যদি তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মধ্যে ভারত তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা কিন্তু অনেক বেশি পরিমাণে ট্যুরিস্টদেরকে আকর্ষণ করতে পারবে তাদের নিজেদের এই ট্যুরিজম সেক্টরটাকে আরও উন্নত করার জন্য। আর একটা পয়েন্ট আমি বলি যে বাংলাদেশের কিন্তু শুধু সুন্দরবন নয়, বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে সমুদ্র সৈকত এবং বাংলাদেশের যে সিলেটের পার্বত্য অঞ্চল রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন, ঢাকা শহরটাই ঐতিহাসিক শহর। তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হিস্টোরিক্যালি, জিওগ্রাফিক্যালি কিন্তু বাংলাদেশ খুব পর্যটন শিল্পে খুব একটা ভালো একটা জায়গা। যদি পর্যটন শিল্পে বাংলাদেশকে উন্নতি করতে হয় তাহলে কিন্তু এই রেল চুক্তি কিন্তু তাদের কিন্তু খুব দরকার। মানুষজন কিন্তু এই পর্যটন শিল্পে কিন্তু যদি নিজেদেরকে ইনভেস্ট করে, তারা যদি নিজেদেরকে এঙ্গেজ করে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষদের কিন্তু এটা অনেক বেশি একটা রোজগারের একটা অবকাশ তৈরি হবে, যেখান থেকে মানুষ অনেক বেশি রোজগার করতে পারবে, সাধারণ মানুষেরা অর্থনৈতিকভাবে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট, যাতায়াতের সুবিধা। নতুন রেলপথের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সহজে কম খরচে যাতায়াত করতে পারবেন। এর ফলে শিক্ষার্থী, কর্মজীবী এবং সাধারণ মানুষ উপকৃত হবেন। এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। জানি যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে ওভারঅল সব কিছুর উন্নতি হয়। বিভিন্ন জায়গাতে স্টেশন তৈরি হবে, সেই স্টেশন যদি তৈরি হয় এবং সেই স্টেশনে পৌঁছানোর জন্য অটোমেটিক্যালি যে সড়ক মাধ্যম, সেই সড়ক মাধ্যমও তৈরি হবে। আর সড়ক মাধ্যম তৈরি হলে যখন মানুষের সমাগম শুরু হবে, তো সেই সমাগমকে কেন্দ্র করে কিন্তু সেই এলাকার আর্থিক উন্নতি হয়। সেখানে বিভিন্ন মানুষের দোকানপাট, বাজার হাট থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, হোটেল, বিভিন্ন রকম আপনারা দেখতে পান যে একটা ইকোনমিক্যালি একটা বুম আসে সেই দেশের মধ্যে। যোগাযোগ ব্যবস্থা যে দেশের যত বেশি উন্নত, সেই দেশের উন্নতি কিন্তু তত তাড়াতাড়ি হয়। এইটা বাংলাদেশের মানুষরা যদি বুঝে নিতে পারে, তাহলে কিন্তু এই চুক্তির মাধ্যমে কোনো দিক দিয়ে যে বাংলাদেশিরা
মানে ক্ষতির মুখে পড়বে এটা কিন্তু তারা বুঝতে পারবে যে কোনো দিক দিয়ে তারা ক্ষতির মুখে পড়বে না, বরঞ্চ তাদের সার্বিকভাবে লাভ হবে। সামাজিক সম্পর্কে উন্নয়ন, দুই দেশের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে। এর ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। দেখুন, আমি অ্যাজ এ পশ্চিমবঙ্গবাসী হিসাবে যদি বলি যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ কিন্তু আগে তো একটাই মানে রাজ্য ছিল, যেখানে বাংলা বলা হতো যেটাকে। তো পরে ইংরেজরা সেটাকে ভাগ করে দিয়েছে ইসের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। বাংলাদেশ আলাদা হয়েছে, পশ্চিমবঙ্গ আলাদা হয়েছে। তো কিন্তু আমাদের কালচার কিন্তু একই, আমরা বাংলা ভাষায় কথা বলি, ওরাও বাংলা ভাষায় কথা বলে, এবং আমরা যতটা মাছে ভাতে বাঙালি, বাংলাদেশিরাও কিন্তু ঠিক ততটাই মাছে ভাতে বাঙালি। বাংলাদেশিদের কথার মধ্যে আমাদের বাঙালিরা যেমন পিন করতে ভালোবাসি, আমাদের কথার মধ্যে একটা অন্যরকম একটা প্রতিভা ঝলকায়। বাংলাদেশের মানুষদের মধ্যেও কিন্তু তারা যখন কথাবার্তা বা সোশ্যাল মিডিয়াতে তারা যখন পোস্ট করে, বা বাংলাদেশের নামে যখন এই বিভিন্ন ধরনের শর্ট ফিল্মগুলো, নাটকগুলো যখন দেখি, আমি কিন্তু তাদের কাজ দেখে মুগ্ধ হয়ে যাই যে এত ভালো, এত উন্নত চিন্তাভাবনার মানুষ একমাত্র বাঙালি হতে পারে, তাছাড়া কেউ হতে পারে না। আর এই বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি যখন এক হয়ে যাবে, তাদের চিন্তাধারা, তাদের কালচার এমনি তো এক রয়েছে, আলাদা আমরা কিছুই না, কিন্তু একটা সামাজিক দূরত্ব তৈরি হয়েছে, একটা সাংস্কৃতিক দূরত্ব তৈরি হয়েছে, যেখান থেকে আমরা একে অপরকে ভালো চোখে দেখতে পারি না। কিন্তু এই চুক্তির মাধ্যমে যখন দুই দেশের মধ্যে যখন মানুষজনের আদান প্রদান শুরু হবে, তখন কিন্তু এই দূরত্ব আস্তে আস্তে কমতে থাকবে, এবং আমরা এক সময় গিয়ে এক হয়ে যেতে পারবো কালচারালি, এবং মানে কি বলবো, সামাজিকভাবে এবং কালচারালভাবে। তো এই যে একটা সম্প্রীতি বৃদ্ধির একটা দিক উন্মোচন হচ্ছে, একটা দিক খুলছে এই চুক্তির মাধ্যমে, এটা কি দুই দেশের পক্ষেই ভালো দিক নয়? খুব ভালোভাবে ভেবে দেখবেন। কিন্তু আমার বাংলাদেশি যারা বন্ধুবান্ধব এই ভিডিও দেখছেন, তারা কিন্তু খুব ভালোভাবে ভেবে দেখবেন যে দুই দেশের মধ্যে যদি সম্পর্ক খুব ভালো হয়ে যায়, তাহলে কিন্তু মানে সার্বিকভাবে দুই দেশের মানুষেরই লাভবান হব। আমরা কিন্তু মানে কোনো দিক দিয়েই আমরা ক্ষতির মুখে পড়ব না। আপনার উন্নতি হবে, আমার উন্নতি হবে, আমার উন্নতি হলে আপনার উন্নতি হবে। আমরা একে অপরকে উন্নত করতে পারবো এই চুক্তির মাধ্যমে। যাই হোক, আমি একটা ছোট্ট লেখা পড়ে আমার এই ভিডিওটাকে শেষ করব, এবং সেই লেখাটি হচ্ছে: বাংলাদেশ ও ভারতের রেল চুক্তি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে এই চুক্তি দেশের জন্য বিভিন্নভাবে উপকার বয়ে আনবে। নতুন রেলপথের মাধ্যমে বাণিজ্য, অর্থনীতিতে গতি আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে এবং ভবিষ্যতে আরও অনেক সফল চুক্তির পথ সুগম করবে। তো আসুন বাংলাদেশি বন্ধুরা, বাংলাদেশি ভিউয়ার্সরা, আমরা সম্প্রীতির হাত বাড়াই এবং একে অপরকে সাহায্য করি এবং একটা নতুন মাইল ফলক তৈরি করি। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে, অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শুভরাত্রি।